আচ্ছা দেখো আগে যেটা করছে সেটা হচ্ছে কি তড়িৎ কোষ। তড়িৎ কোষ, আচ্ছা তড়িৎ কোষ আর এটাকে আমরা বলি ইলেকট্রিক সেল। আচ্ছা সেল আর ব্যাটারির মধ্যে কিন্তু পার্থক্য আছে। আবার আচ্ছা ব্যাটারি মানে কি বোঝায়? ব্যাটারি মানে বোঝায় একটা ব্যাটারি ইনভার্টার ব্যাটারি বলতে পারি। ব্যাটারি মানে কি বোঝায়? ব্যাটারি মানে হচ্ছে কম্বিনেশন অফ সেল, অনেকগুলো সেলকে যদি আমরা একসাথে লাগিয়ে দিই তাহলে সেটাকে বলবো আমরা ব্যাটারি। মানে সেলের কম্বিনেশনকে বলা হয় কি ব্যাটারি। আর ব্যাটারি আমরা তৈরি করি কারণটা কি কারণের জন্য তৈরি করে আমরা দেখবো, যে ব্যাটারিগুলোকে আমরা কিভাবে কম্বাইন করতে পারি সেটা আমরা দেখবো। কিন্তু কথা হলো যে ব্যাটারি কি কারণের জন্য কম্বাইন করি, ওটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। রিকোয়ারমেন্ট মানে ধরো ইনভার্টারের ব্যাটারি তৈরি করতে চাই, সে অনুযায়ী অনেকগুলো সেলকে একসাথে লাগাবো। বা ধরো আমি কারের ব্যাটারি তৈরি করতে চাই, তাহলে কি অনেকগুলো সেলকে একসাথে লাগাবো, তাহলে কারের ব্যাটারি তৈরি হবে। বা ধরো তোমার মোবাইলের ব্যাটারি তৈরি করতে চাই, অনেকগুলো সেলকে একসাথে কাজে লাগাবো। কারণটা হলো কি একটা সেলের, যেটা সেল বলছি, একটা সেলের ইএমএফ হয় 1.5, কিছু কিছু হয় আর একটা হয় 1.2। তাহলে কিছু কিছু সেলের ইএমএফ এর ভ্যালু হয় 1.5 ভোল্ট আর কিছু কিছু সেলের ইএমএফ এর ভ্যালু হয় 1.2 ভোল্ট। এবার কথা হলো যে আমরা 1.2 ভোল্ট বা 1.5 ভোল্ট এগুলো দিয়ে এইরকম ভোল্টেজ দিয়ে সাধারণত আমরা নর্মালি কোনো জিনিস চালাই না। হ্যাঁ হতে পারে ঘড়ির ঘড়ি চালাচ্ছি, সেক্ষেত্রে আমরা একটাই সেল লাগাই। এবার সাধারণত আমরা কি বেশি ভোল্টেজ আমাদের দরকার পড়ে, সেক্ষেত্রে কি করতে হয়, দুটো বা তিনটে ব্যাটারি আমরা কিছু লাগাই, সিরিজে লাগাই বা সমান্তরালে লাগাই। তাহলে কম্বিনেশন অফ সেলকে আমরা কি বলবো? ব্যাটারি। নর্মালি আমরা কি বলি, ভাবি যে সেল আর ব্যাটারি একই জিনিস, কিন্তু দুটো কিন্তু একই জিনিস না। অনেকগুলো সেলের কম্বিনেশনকে বলা হয় ব্যাটারি। এবার কথা হলো যে সেল বা ব্যাটারির কথা যদি বলি, তাহলে ব্যাটারির কী কী জিনিস হয় সেটা আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে তড়িৎ কোষের তড়িৎ চালক বল। প্রথমে হচ্ছে তড়িৎ চালক বল। তড়িৎ চালক বলকে আমরা লিখি কি ইএমএফ দিয়ে, ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে ইএমএফ বা তড়িৎ চালক বল কাকে বলবো? যে কোনো ব্যাটারির গায়ে যে কোনো ব্যাটারি দেখবে, তো মোবাইলের ব্যাটারি দেখো বা তোমার যে কোনো ব্যাটারি দোকান থেকে যখন আমরা কিনে আনবো, দেখো ব্যাটারির গায়ে একটা ভোল্টেজ লেখা থাকে। মোবাইলের ক্ষেত্রে মোবাইলের ব্যাটারি গায়ে লেখা থাকবে হয়তো 4.5 ভোল্ট লেখা থাকবে। চুজ করে আমরা পারি, চুজ করে না পারি। ধরো এর গায়ে, ধরো মোবাইলের ব্যাটারি দেখলে মোবাইলের ব্যাটারি গায়ে লেখা আছে কত 4.5 ভোল্ট। যেটা লেখা থাকে সেটা অ্যাকচুয়ালি লেখা থাকে কোনটা, ইএমএফ এ লেখা। তো একটা ব্যাটারি কিনলে আছে তার গায়ে লেখা আছে 9 ভোল্ট। এই যে চার এই সেলের এগুলো ব্যাটারি পাওয়া যায়, এবং ছোট সেল এখানে একটা থাকে, এখানে একটা ইয়ে থাকে। স্যার এই ব্যাটারি হলো কি ঘড়ি ব্যাটারি হলো? এবার এটা হচ্ছে কত, এটা তোমার এটা সাধারণত 9 ভোল্টের হয়। আর ব্যাটারি বলছে ঘড়ি ব্যাটারি। ঘড়ির ব্যাটারি 1.5 ভোল্টের, গায়ে দেখো 1.5 ভোল্ট লেখা থাকে। হ্যাঁ 1.5 ভোল্ট। তাহলে এগুলোর কি হয়, ইএমএফ এর ভ্যালু কত 1.5, বা গায়ে যেটা লেখা থাকে সেটা হচ্ছে তার ইএমএফ। আচ্ছা তাহলে ব্যাটারির তড়িৎ চালক বল কাকে বলে সেটা বলছি। তারপরে আরেকটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে কি ব্যাটারির বিভব প্রভেদ। তড়িৎ বিভব প্রভেদ কোষের কোষের বিভব প্রভেদ মানে কি বোঝায়, আর কোষের তড়িৎ চালক বল মানে কি বোঝায়? কোষের বিভব প্রভেদকে আমরা ভি দিয়ে লিখি। এবার ধরো এটা তড়িৎ কোষকে আমরা কিভাবে লিখি আঁকি, এটা হচ্ছে এইভাবে। যেখানে এই যে পজিটিভ যেটা আছে সেটা হচ্ছে কি, এই যে বড় যেটা দাগ আছে সেটা হচ্ছে পজিটিভ, ছোট যেটা দাগ সেটা হচ্ছে কি নেগেটিভ। এটা মানে পজিটিভ মানে কি বোঝায়, যে এর পোটেনশিয়ালের ভ্যালু মানে বিভব প্রভেদের ভ্যালু এটার তুলনায় এর ভ্যালু কি বেশি। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এবার যদি আমি এটা কি করি, একটা তার দিয়ে এটার ভিতরে যুক্ত করি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর, এটা কি বহির্বর্ত করে যুক্ত করছি। মানে কি, এটা এরকম একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারি এখান থেকে তার লাগালাম এবং সেই তারটাকে এটার সাথে রোদের সাথে যুক্ত করে শুরু করলাম। তাহলে এই যে রোদটা আছে সেটা হচ্ছে তার ব্যাটারি। এই যে রোদটা আমি বাইরে লাগালাম, অথবা একটা বাল্বকে কানেক্ট করলাম ব্যাটারির বাইরে, যেটা সাধারণত তোমরা পড়ে থাকো। এই ব্যাটারির সাথে আমি একটা বাল্বকে লাগালাম, কি বাল্বটা কি জ্বলবে,
তাহলে এখানে যে বাল্বটার কথা বলছি সে বাল্বটা কি দিয়ে রাখছি আর দিয়ে রাখছি এটাকে আরটা আমরা বলি কি লোড রেজিস্ট্যান্স মানে ভার রোধ বলি আমরা ভার করার কারণ হচ্ছে কি সেটা কি হতে পারে কোনো বাল্ব হতে পারে কোনো ফ্যান হতে পারে যে কোনো জিনিস হতে পারে যেখানে কি হবে ব্যাটারির যে শক্তি আছে সেই শক্তিটা কি হবে অন্য কোনো শক্তিতে শক্তি আকারে ক্ষয় হবে নষ্ট হবে তাহলে এই যে রোধটা আমরা লাগাচ্ছি সেই রোধটাকে আমরা কি বলছি ভার রোধ এবং এটাকে বলছি আমরা বহির্বর্তনীর রোধ তাহলে এই জায়গায় আমি আর লিখেছি সেটা কি বহির্বর্তনীর রোধ এবার ব্যাটারির ক্ষেত্রে কি হয় ব্যাটারির কথা যদি আমি ভালো করে দেখি ধরো এটা একটা ব্যাটারি এটা হচ্ছে তার পজিটিভ টার্মিনাল এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ এটা যদি আমি ওয়্যার দিয়ে কানেক্ট করি তাহলে কি হবে এটা যদি আমি একটা ওয়্যার দিয়ে এখান দিয়ে একটা রেজিস্ট্যান্স সাথে কানেক্ট করে যদি লাগাই তাহলে কি হবে আমরা কি জানি কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়াল থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে কারেন্ট যাবে মানে কারেন্টটা কোন দিকে যাবে এদিক থেকে এদিক ব্যাটারির বাইরে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে কিন্তু ব্যাটারির ভিতরে কারেন্ট যায় সেটা হচ্ছে কোন দিক থেকে কোন দিকে এদিক থেকে এদিকে নিম্ন থেকে উচ্চতা সেটা কোথায় ব্যাটারির ভিতর কারণ কিভাবে বললাম যে বাইরে কারেন্ট ভিতরে কারেন্ট যায় দেখো কারেন্টের ফ্লো মানে আমরা কি বুঝি ইলেকট্রনের ফ্লো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে ইলেকট্রনের কি ভর তো আছে তাই না ইলেকট্রন একটা ছোট পার্টিকেল যখন ইলেকট্রন যাবে ধরো এখান থেকে যদি কারেন্ট এদিক থেকে এদিকে যায় ফ্লোটা আমি বলবো এটা একটা প্লেট এটা একটা প্লেট আমি এখানে ধরো একটা রোধ লাগিয়েছি এবার যদি আমি বলি যে এটা হচ্ছে উচ্চ বিভব মানে প্লাস এটা হচ্ছে মাইনাস আচ্ছা যেটাকে আমরা উচ্চ বিভব বলি সেটা ব্যাটারি কি বলি সেটাকে অ্যানোড না ক্যাথোড প্যাসিভটাকে পজিটিভটাকে আমরা কি বলি অ্যানোড আর নেগেটিভটাকে ক্যাথোড এবার এই অ্যানোড এর সাথে এটাকে লাগানো আছে এবার এটা হচ্ছে উচ্চ বিভব তাহলে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে এদিক থেকে এদিকে আমি কি বলেছিলাম যে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে না তড়িৎ প্রবাহ হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভব ইলেকট্রন হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভব তাহলে এখান থেকে ইলেকট্রনগুলো বের হবে ধরো একটা ইলেকট্রন বের হলো ইলেকট্রন এখান দিয়ে এদিকে আসলো আটটা ইলেকট্রন বের হলো সেটা এখান থেকে এদিকে আসলো তারপরে কি হবে এই যে ব্যাটারিটা আছে এই যে দণ্ডটা আছে সেখান থেকে যদি ইলেকট্রন বেরোতে থাকে সেই দণ্ডটা থেকে ছোট ছোট কি হচ্ছে ইলেকট্রন বেরোতে থাকে যে কিছুক্ষণ টাইম পরে ক্ষয়ে যাওয়ার কথা তাই না পাতলা হয়ে যাবে কিছুক্ষণ টাইম পরে নষ্ট হয়ে যাবে কারণ তখন যদি ভর বেরোতে থাকে কিছুক্ষণ টাইম পরে কি হয়ে যাওয়া উচিত নষ্ট হয়ে যাওয়া উচিত কিন্তু বাস্তবে ব্যাটারি কি যে তড়িৎদ্বারগুলো থাকে সেটা নষ্ট হয় তো হয় না তো যদি না হয় তাহলে এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে ইলেকট্রনের ভর আছে এখানে জমা হবে তাহলে এটা কি হয় মোটা হয়ে যাওয়ার কথা কিন্তু বাস্তবে সেটা হয় না তার কারণ হলো কি ব্যাটারির বাইরে ভিতরে ইলেকট্রন এখান থেকে এখানে যায় তো ব্যাটারির বাইরে যাচ্ছে এখান থেকে এদিকে আসছে কিন্তু ভিতরে কোন দিক থেকে কোন দিকে আছে এদিক থেকে এদিকে এটা কার প্রবাহ লিখলাম বলতো ইলেকট্রন তাহলে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে এদিকে আর এখানে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে এদিক থেকে এদিকে এটা হচ্ছে আয়ের উৎস তাহলে কি দেখলাম তড়িৎ প্রবাহ ব্যাটারির বাইরে কোন দিক থেকে কোন দিকে হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে আর ব্যাটারির ভিতরে কোন দিক থেকে কোন দিকে হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব যেটা বললাম সেটা লিখে নাও তড়িৎ প্রবাহ স্যার বলো ব্যাটারির ভিতরে নষ্ট ভোল্ট বলে হ্যাঁ বলছি এটা তড়িৎ প্রবাহ ব্যাটারির বাইরে বা কোষের বাইরে ওটা অনেক কিছু লেখা নেই কোষের বাইরে কোন দিক থেকে কোন দিকে হয় তড়িৎ প্রবাহ বাইরে হ্যাঁ উচ্চ থেকে নিম্ন বাইরে তাহলে উচ্চ থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে পড়ে আর ব্যাটারির ভিতরে কোন দিকে হয় এখান থেকে উচ্চ বিভব তড়িৎ প্রবাহ কোষের ভিতরে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে ঘটে এই যদি ইলেকট্রনের প্রবাহ কথা বলতো তাহলে কি অবস্থা হতো তাহলে কি হতো তার উল্টো হয়ে যেত ইলেকট্রনের প্রবাহ হলে কি হবে তাহলে তড়িৎ প্রবাহ যদি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ কি লিখতাম নিম্ন থেকে তাহলে ইলেকট্রনের প্রবাহ যদি ইলেকট্রনের প্রবাহ লিখতাম তাহলে ইলেকট্রনের প্রবাহ কোষের বাইরে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে হবে আর ইলেকট্রনের প্রবাহ কোষের ভিতরে উচ্চ থেকে নিম্ন দিকে হবে ঠিক আছে তাহলে এটা গেল আমাদের
তড়িৎ কোষের ব্যাপারটা। এবার দেখো যখন ইলেকট্রন কোষের ভিতরে কোন থেকে কোন দিকে হবে বললাম, এই নিম্ন থেকে উচ্চের দিকে হবে। তাহলে আমি ইলেকট্রনের প্রভাবটার ব্যাপারটা দেখছি আগে প্রথমে। ইলেকট্রন যদি এদিক থেকে এদিকে যায়, মানে উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগের দিকে যায় কোষের ভিতরে, তাহলে ইলেকট্রন যদি এই থেকে এদিকে প্রবাহিত হয়, দেখো ইলেকট্রন তার এখান থেকে সরাসরি পৌঁছতে পারবে না, এর কোনো পরিবাহী তার আছে কি? ইলেকট্রন যেতে পারবে এমনি কি ফাঁকা জায়গাতে যেতে পারবে, ইলেকট্রন প্রবাহিত হতে পারবে ফাঁকা জায়গাতে। ইলেকট্রন প্রবাহ হওয়ার জন্য কি দরকার? পরিবাহী মাধ্যম দরকার। ইলেকট্রন এখান থেকে এখানে কীভাবে পৌঁছাবে? নিশ্চয়ই কোনো মাধ্যম আছে। এখানে সাধারণত হয় কি, যেগুলো তোমাদের অ্যাসিড যুক্ত কোষ হয়, যেমন তোমার ইনভার্টারের ব্যাটারি বলতে পারি, বা যেগুলো কারের ব্যাটারি বা ব্যাটারি লাগানো থাকে, সেগুলোর ক্ষেত্রে কী থাকে, এখানে যে দ্রবণটা আমরা ইউজ করি সেটা কি করে? ইলেকট্রনকে বহন করে। ইলেকট্রন বহন করার কাজ করে গিয়ে ওই দ্রবণটা, যেটাকে আমরা বলি সাধারণত তরল বিশেষের দ্রবণ যেরকম হয় সেরকম টাইপের। হ্যাঁ, অ্যাসিড থাকে। তাহলে কি হবে, কি করবে, এখান থেকে ইলেকট্রনগুলোকে এখান থেকে নিয়ে বহন করে এখানে নিয়ে যাবে। ওদের কাজ কি? ইলেকট্রনগুলোকে এখান থেকে এখান পর্যন্ত নিয়ে যাওয়া। ইলেকট্রন যদি এখান থেকে এখানে যায়, তাহলে যেহেতু ওখানে একটা দ্রবণ আছে, তার মানে কি ইলেকট্রনগুলো একটা বাধা পাবে। যতটা তাড়াতাড়ি যাবো ততটা তাড়াতাড়ি যেতে পারবে কি? বাধা পাবে। যদি তাহলে বাধা পায়, তাহলে কোষের ভিতরেও ইলেকট্রনগুলো একটা বাধা পাবে। আর বাধা মানে আমরা কি বলি সেটাকে? রোধ, তাই না? তাহলে কোষের ভিতরেও এক প্রকারের বাধা তৈরি হবে, এবং সেটাকে বলছি কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে কি বলবো আমরা? এটি তড়িৎ কোষের অভ্যন্তরে তড়িৎ কোষের অভ্যন্তরে তড়িৎ প্রবাহ কেমন হয়? তড়িৎ কোষের অভ্যন্তরে নিম্ন বিভাগ থেকে উচ্চ বিভাগ। তাহলে কি লিখবো? এটি তড়িৎ কোষের অভ্যন্তরে নিম্ন বিভাগ থেকে উচ্চ বিভাগের দিকে তড়িৎ প্রবাহের দরুন বা তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রনের প্রবাহের বিরুদ্ধে, ইলেকট্রনের প্রবাহতে কি করে? বাধার সৃষ্টি করে, বা তড়িৎ প্রবাহতে কি করে? বাধার সৃষ্টি করে। আমরা এভাবে বলতে পারি যে কোষের তড়িৎ কোষের অভ্যন্তরে নিম্ন বিভাগ থেকে উচ্চ বিভাগের দিকে তড়িৎ প্রবাহের সময় এক প্রকার বাধার সৃষ্টি হয়। এই বাধাকেই বলি আমরা কি? কোষের অভ্যন্তরীণ রোধ। এবং সেটাকে কি দিয়ে লিখি? স্মল আর দিয়ে লিখি। তাহলে বহির্বর্তনের রোধকে আমরা কি দিয়ে লিখি? ক্যাপিটাল আর। আর অভ্যন্তরীণ রোধকে আমরা কি দিয়ে লিখি? স্মল আর। এটাই আমরা রুল সাধারণত ইউজ করি। এবার কথা হলো যে এটা হলো অভ্যন্তরীণ রোধ, এটা হচ্ছে বহির্বর্তনীয় রোধ। এবার কথা হলো, যদি আমি এটা এই ব্যাটারিটা, এই পুরো ব্যাটারিটার ছবি আমি কিরকমভাবে আঁকছি, এটা পুরোটা ছবি আঁকছি কোনটা? এটা, তাই না? তাহলে অভ্যন্তরীণ রোধটা তো আমাকে আঁকতে হবে, কারণ অভ্যন্তরীণ রোধ তো আছে, সেটা কোথায় আঁকবো? তাহলে আমাকে এটা করতে হবে। এটা না আঁকলাম আর এই মিডলে রোধটাকে এঁকে দিতে পারি। অভ্যন্তরীণ রোধ যেটুকু আছে, এখানে একটা রোধ কাজ করছে। তাহলে ইলেকট্রনগুলোকে কতটা, মানে তড়িৎ প্রবাহ কতটা বাধা অতিক্রম করতে হচ্ছে? এখানে একটা বাধা আর এখানে একটা বাধা আছে। তাহলে এখানে যে বাধাটা আছে সেটা যদি এটা হয়, তাহলে সেটা হচ্ছে আর, সেটাকে আমরা এখানে আঁকতে পারি, তাই তো? এখানে আর ক্যাপিটাল আর, এখানে হচ্ছে স্মল আর। কিন্তু এখানে আঁকলে কোনো একটা দেখায়, তার জন্য আমরা আঁকি কোথায়? তাহলে আমরা এটাকে এখানে না এঁকে ব্যাটারির পাশে আঁকি। হয় এদিকে আঁকতে পারি আমরা, আর না হলে এদিকে আঁকতে পারি। যে কোনো একদিকে আঁকবো, দুদিকে আঁকা যাবে না। তাহলে আমি যদি এদিকে আঁকি তাহলে এদিকে আঁকবো না, আর এদিকে আঁকতে গেলে এদিকে আঁকবো না। তাহলে আমরা যে কোনো একদিকে রোধটাকে আঁকি রেখে রাখি। তাহলে এই যে এটা আঁকলাম আমি, সেটা হচ্ছে স্মল আর, সেটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে কি বলবো? কোষের বহির্বর্তনতে তড়িৎ প্রবাহ উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাগের দিকে হয়, এবং অভ্যন্তরীণ বর্তনীতে মানে কোষের মধ্যে তড়িৎ প্রবাহ নিম্ন বিভাগ থেকে উচ্চ বিভাগের দিকে হয়। ফলে কোষের অভ্যন্তরে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে এক প্রকার বাধার সৃষ্টি হয়। এই বাধাকেই বলি আমরা কোষের অভ্যন্তরীণ রোধ। এটাকে এভাবে লিখতে হবে। আচ্ছা, এই যে এখানে যে দ্রবণটা আছে, সেই দ্রবণের মধ্যে যেমন ইলেকট্রন যাচ্ছে, তাহলে অত তাড়াতাড়ি তো যেতে পারবে না, তাই না? একটা তো বাধা পাবেই। তাহলে সেটাকে বলছি আমরা কি? অভ্যন্তরীণ রোধ। যেমনটা আলোর তৈরি হয় তেমন। হ্যাঁ, এবার আমরা যে দুটো বললাম, একটা হচ্ছে কোষের বিভব প্রভেদ আর একটা তড়িৎ চলক বল, সেটা এখন বুঝতে পারবো। এবার তাহলে যদি আমি বলি তড়িৎ কোষ প্রথমে আসছে, আমি একটা তড়িৎ কোষ আছে, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। তড়িৎ কোষ, এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক।
এখানে একটা ব্যাটারি রোধ লাগানো আছে আমাদের, ঠিক আছে। এবার এখান থেকে যে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে। তড়িৎ প্রবাহটা কয় জায়গাতে বাধা অতিক্রম করছে বলো তো? এখানে এক জায়গাতে বাধা অতিক্রম করছে, আর ভিতরে এক জায়গাতে করছে, সেটা কি অভ্যন্তরীণ ভিতরে এখানে একটা বাধা অতিক্রম করছে, তাই না? তাহলে যে টোটাল যে পরিমাণ শক্তি আছে আমি বলতে পারি, শক্তি তো বলা ভুল হবে, প্রতি একক আধানকে নিয়ে যাওয়ার জন্য যতটা শক্তি, এটা হচ্ছে ইএমএফ। তার মানে দেখো আমি তাহলে সংজ্ঞা কিভাবে বলবো, একটা যদি ইএমএফ এর কথা বলি তাহলে ভালো করে দেখো, ইএমএফ এর আমরা দুটো সংজ্ঞা লিখতে পারি, দুটোই আমি দেখাচ্ছি, ভালো বুঝে নেবেন। আমি একটা একক ধনাত্মক আধানকে, একক ধনাত্মক আধান, সেটাকে এখান থেকে শুরু করলাম। তাহলে একক ধনাত্মক আধান মানে ধনাত্মক আধান নিলাম, সেটা কোথা থেকে নিয়ে যাচ্ছি, এখান থেকে। যদি বহির্বর্তনে আমি যদি এক্সটার্নাল এজেন্ট পেয়ে যাই, আচ্ছা যদি আমি বলি এখানে একটা ধনাত্মক আধানকে ছেড়ে দিই, তাহলে সে কোন দিকে যাবে বলো? নিজে থেকে এদিকে চলে যাবে না? আমি যে বাইরের যে এজেন্ট আছে সেটাকে কোনো কাজ করতে হবে কি? কাজ করতে হবে না। আমি তার বুদ্ধি করে করবো কি, এখানে ধনাত্মক আধান লাগিয়ে সংজ্ঞাটা আমরা কি লিখবো, একক ধনাত্মক আধানকে কোষের বহির্বর্তনীতে কোষের ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বার নিয়ে যেতে, তাহলে এখান থেকে এখানে নিয়ে আসলাম, এবং কোষের অভ্যন্তরে ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে নিয়ে যেতে মোট যে পরিমাণ কৃতকার্য করতে হবে তাকে ওই কোষের তড়িৎচালক বল বলে। এটা হলো কোষের তড়িৎচালক বলের স্ট্যান্ডার্ড সূত্র, যেটা একটু বড় সূত্র, অনেকে লিখে না, বলে দিচ্ছি ছোট একটা সূত্র হয়, ওটা বলে কি বলতে ছোট যেটা সংজ্ঞা ওটা অনেকে বলে, এটা হলো অ্যাকচুয়াল সংজ্ঞা। কি বললাম, একক ধনাত্মক আধানকে বহির্বর্তনীতে কোষের ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে নিয়ে যেতে, এবং অন্তর্বর্তনীতে কোষের ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে নিয়ে যেতে মোট যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে বলা হয় ওই কোষের তড়িৎচালক বল, অর্থাৎ ইএমএফ। তাহলে ইএমএফ কাকে বলবো আমরা, কি সংজ্ঞা বললাম, আবার নিয়ে থেকে বলতো পেরে যাবে। কি বললাম, একক ধনাত্মক আধানকে কোষের ঋণাত্মক তড়িৎদ্বার থেকে কোষের বহির্বর্তনের মধ্যে দিয়ে, বলো, একক ধনাত্মক আধানকে কোষের বহির্বর্তনীতে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে এবং কোষের অভ্যন্তরে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে নিয়ে যে পরিমাণ মোট কৃতকার্যের পরিমাণ হয় তাকে তড়িৎচালক বল বলে। কোষের তড়িৎচালক বল বলে। এটা হলো কি তড়িৎচালক বলের সংজ্ঞা। এবার যদি বিভব প্রভেদের কথা বলি, যেটা আমরা ভি দিয়ে বলছি, সেটা কি হবে, শুধুমাত্র এখান থেকে এখানে পর্যন্ত নিয়ে আসবে। তাহলে কি লিখবো, একক ধনাত্মক আধানকে কোষের বহির্বর্তনীর মধ্য দিয়ে কোষের ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বার নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে বলা হয় কোষের বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য হলে এখান থেকে এত পর্যন্ত নিয়ে আসা শুধু, আর যদি ইএমএফ হয় তাহলে বহির্বর্তনী অন্তর্বর্তনী দুটোই যোগ হবে, ঠিক আছে। এবার দেখো এটাকে, এই ছবিটাকে আমরা এটা আঁকতে পারি, তাই তো? এবার তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে হচ্ছে, কেন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়। এবার তাহলে এখানে একটা আমরা প্রসেস মনে রাখতে পারি, তড়িৎ প্রবাহ যেহেতু এদিক থেকে এদিকে হচ্ছে, তার জন্য এটা মনে রাখতে সুবিধা হবে। এটা প্লাস সাইন, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। কারণটা হচ্ছে কি, তড়িৎ প্রবাহ যেহেতু এদিক থেকে এদিকে হচ্ছে, তার মানে এই দিকটা আছে কি উচ্চ বিভব, এদিকটা আছে কি নিম্ন বিভব। এটা কি আছে উচ্চ বিভব, এদিকে কি আছে নিম্ন বিভব। তাহলে আমাদের সুবিধা হবে। এখানে হচ্ছে আই, এখান থেকে শুরু করছি আমি যাত্রা, এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে পারি, এখান থেকে পারি, যে কোনো এক জায়গা থেকে শুরু করতে পারি, ঠিক আছে। এখান থেকে শুরু করলাম, তাহলে এখানে প্রথমে কোন সাইন পাচ্ছি, তাহলে প্লাস আই ইন্টু আর। তারপরে এটা সাইন ধরো না, প্রথমে যে সাইনটা পাবো সেটা ধরো, তারপরে এখানে কোন সাইন পাচ্ছি, প্লাস কত আই ইন্টু, তারপর ব্যাটারি এখানে কোন সাইন পাচ্ছি, মাইনাস কত ই ইকুয়ালস টু 0। এখান থেকে আবার এখানে চলে আসবো, ভালো কথা বললাম, 0 কি বললাম, এখান থেকে শুরু করলাম। এখানে কি কত আছে, প্রথমে যে সাইনটা পাবো সেটা লিখবো, তাহলে আই ইন্টু আর, আই ইন্টু স্মল আর, তারপর এখানে কোন সাইন আছে, ব্যাটারি নেগেটিভ, তাই না? এটা মানে কি ব্যাটারি পজিটিভ, এটা মানে ব্যাটারি নেগেটিভ। তাহলে সেখানে তো আর রোধ হয় না, সেটা ইএমএফ আছে,
কি হবে মাইনাস ই ইকুয়ালস টু 0। আমরা যদি এদিক থেকে লিখতে পারতাম তখন যদি মনে হয় না আমি এখান থেকে শুরু করবো, এখান থেকে শুরু করবো, তবু হবে। তুমি যদি মনে করো না আমি এখান থেকে যাবো এইদিকে, তবু হবে। তাহলে এখান থেকে যেতে শুরু করলাম, দেখো এখান থেকে যদি যেতে প্রথমে কোন সাইড পাচ্ছি আমরা, প্রথমে এদিক থেকে আসছি আমরা, চেঞ্জ হবে না, মাইনাস মাইনাস, তাহলে মাইনাস আই ইন্টু আর, তাহলে এখানে ব্যাটারি কি পাচ্ছি আমরা ইয়ে পজিটিভ, তাহলে কত লিখবো প্লাস, তারপরে কি আসবে কত পাচ্ছি আমরা মাইনাস আই ইন্টু ই স্মল আর ইকুয়াল টু 0। তাহলে দেখো আগের কিছুটা হয়ে গেল, মাইনাসটা কমন না, তাহলে আগের কিছুটা পেয়ে যাবো, তাই না? পাচ্ছি না পাচ্ছি না? এখানে যদি আমি মাইনাসটাকে কমন ওদিকে পাঠিয়ে দিই তাহলে কত পাচ্ছি দেখো, বলতে স্যার ওখানটা দেখেন আই আর প্লাস আই ইন্টু স্মল আর মাইনাস ই ইকুয়ালস টু 0। এটা পাচ্ছি না? আরেকটা পেলাম না? কিন্তু আর এই দিক দিয়ে যখন যাচ্ছে কিনা প্রথম যে দিক দিয়ে পেলাম ওখানে প্রথমটা মাইনাস পেলাম, তারপরটা প্রথমে প্লাস পেলাম, তারপরে মাইনাস পেলাম। তো এই দিক থেকে যখন হবে তখন প্রথমটা প্লাস হবে, তারপরে মাইনাস হবে না না, আমি এখান থেকে শুরু করলাম, এখানে কোন সাইন আছে মাইনাস, এটা তো এই দিকটার সাপেক্ষে দিয়েছেন না ওটা প্লাস মাইনাসটা। আমি যেদিক থেকে যাবো সেদিক অনুযায়ী দেখবো। আমি যদি এদিক থেকে যাই তাহলে প্রথমে কোন সাইন পাচ্ছি, তাহলে মাইনাস লিখলাম, আই ইন্টু আর লিখলাম, তারপরে এই সাইড আর লিখবো না, এক প্রথমে যে সাইডটা পাবো সেটা লিখে দেবো। এখানে এটার ক্ষেত্রে কোন সাইন পাচ্ছি প্রথমে প্লাস, তো ওই প্লাস মাইনাসটা কার সাপেক্ষে দিব? ব্যাটারি, এটা মানে কি ব্যাটারি তো দুটো থাকে, এখানে যে বড় একটা ছোট, বড়টা প্লাস বড়টা প্লাস ছোটটা কি মাইনাস, এটা সাপেক্ষে কত কত। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছি, এটা পেয়ে গেলাম। এখান থেকে দেখো এই যে আই ইনটু ক্যাপিটাল আর, এটা হচ্ছে ব্যাটারির বিভব প্রভেদ ভি, এটা হচ্ছে বহির্বর্তন, তাহলে বহির্বর্তনতে যে বিভব প্রভেদ সেটাকে বলছি আমরা কি ভি, মানে ব্যাটারির বিভব প্রভেদ। আর এটা হচ্ছে আই ইনটু ক্যাপিটাল আর, এটা বিভব প্রভেদ কোথায়, কোষের বাইরে, এটাকে বলছি কত ভি। এই যেটা আই ইনটু স্মল আর সেটা হচ্ছে কোষের ভিতরে বিভব প্রভেদ, এই জন্য এটাকে বলা হয় নষ্ট ভোল্ট। এটা কোনো কাজের না। এটা কোনো কাজে আমরা লাগাতে পারি না, নষ্ট হয়ে যায় ভোল্টটা। কি কারণে এটা নষ্ট হয়, দেখো এটা অভ্যন্তরীণ রোধের জন্য কি হয়, তড়িৎ প্রবাহের ধরুন অভ্যন্তরীণ রোধের জন্য কি হবে, তাপ তৈরি হবে, আর তাপ তৈরি হলে কি হবে, আমরা সেটা কোনো কাজে লাগাবো না, যে কারণের জন্য আমরা অনেকক্ষণ ধরে মোবাইল ইউজ করলে কি হয়, মোবাইল গরম হয়ে যায়, তাই না? তারপরে তোমার যে কোনো ব্যাটারি অনেকক্ষণ ধরে ইউজ করলে তাহলে গরম হয়ে যায়, আমরা কি চাই, আমরা মোবাইল ইউজ করলে আমরা চাই যে মোবাইল গরম হোক, সেই 8 দিন আলাদা ভাবছি না গরমটা হলো মোবাইলটা ধরতে ভালো লাগে, সেটা হলো মিষ্টি আবার গরম আলাদা, হ্যাঁ মিষ্টি কিন্তু আলাদা, মিষ্টির ক্ষেত্রে আলাদা। এবার কথা হলো যে যখন আমি বলছি যে নষ্ট বলে এই কারণে বলছি যে এখানে যে ভোল্টেজটা মানে যে পরিমাণ শক্তি সেটা কি হয়েছে, নষ্ট হয়েছে, ওটা কোনো কাজে লাগাতে আমরা পারছি না, তার জন্য এটা হচ্ছে কি, তাহলে কোষের অভ্যন্তরীণ রোধের দরুন কোষের অভ্যন্তরে কিছু পরিমাণ বিভব প্রভেদ নষ্ট হয়, একে কোষের কি বলা হয়, নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্টের সংখ্যা আমাদের হলো, এটা হচ্ছে বিভব প্রভেদ। তাহলে কোষের বিভব প্রভেদ হলো কি, এটা এটা হচ্ছে নষ্ট ভোল্ট, এটা হচ্ছে ই। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে আই আর প্লাস আই ইনটু স্মল আর ইকুয়ালস টু ই পাচ্ছি। তার মানে কি পাচ্ছি দেখো, বিভব প্রভেদ মানে ভি, তারপরে স্মল আর ইনটু আই ইকুয়ালস টু ই। তার মানে বিভব প্রভেদ প্লাস নষ্ট ভোল্ট যোগ করলে কার সাথে সমান হবে, IR is equal to V. আইআর ইকুয়াল টু ভি, যেটাকে বলে আমরা কোষের বিভব প্রভেদ ভি। ওহমের সূত্র না, না না না, ওহমের সূত্র শুধু যদি এরকম হয় যে ধরো এখানে একটা রোধ আছে, এটা তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ কত হবে, আই ইনটু আর করে দিই, মানে যদি তড়িৎ প্রবাহ মাত্রা আই হয় তাহলে সেটা ভি হয়, মানে বিভব প্রভেদ। যদি এখানে আমি এটা নিতাম 2 আর নিতাম তাহলে ভি সমান কত হলো, আই ইনটু 2 আর হতো, মানে ওহমের সূত্র মানে আই ইনটু আর যে হয় সেটা কোনো কথা না। এটা কি ওম কি বলেছে, যে তোমার একটা রোধ থাকে এবং সেগুলো তড়িৎ প্রবাহ যে তোমার রয়েছে আই হয়, এখানে সাইনটা আমাদের লাকিলি মিলে আছে বলে আমরা মনে হচ্ছে যে এটা আই আর মানে ওহমের সূত্র ভি। তো এটা কিন্তু এই ভিটা কি বললাম, কোষের বিভব পার্থক্য, এটা কি কোষের নষ্ট ভোল্ট। আচ্ছা তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, বিভব প্রভেদ প্লাস নষ্ট ভোল্ট সমান কি পাচ্ছি, ইএমএফ। তাহলে এখান থেকে বলো কার ভ্যালু বেশি, ইএমএফ এর ভ্যালু বেশি না বিভব প্রভেদের ভ্যালু? ইএমএফ এর ভ্যালু বেশি।
তাহলে এই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা E ইকুয়ালস টু I ইন্টু ই স্মল আর প্লাস ভি। তাহলে ভিটা হচ্ছে বিভব প্রভেদ আর ইটা হচ্ছে ইএমএফ বা তড়িৎচালক বল। আমরা কি দেখতে পাচ্ছি, ইটা ভি থেকে কি হবে, ছোট বড় হবে যদি আর এর ভ্যালু শূন্য হয়। বারবার শূন্য, যদি অভ্যন্তরীণ রোধের ভ্যালু কি হয়, শূন্য। তাহলে যদি আর সমান শূন্য হয়, আর সমান যদি শূন্য হয়, তাহলে দেখো তো ই সমান কত পাচ্ছি, এই সমীকরণের কথা ভি আর সমান সমান ভি সমান ই হবে ই, মানে ভি এটা জিরো প্লাস কত ভি হয়ে যাবে, ই সমান কত পেলাম ভি। আমরা কি দেখতে পাচ্ছি, যদি কোষের অভ্যন্তরীণ রোধ শূন্য হয় তাহলে কোষের বিভব প্রভেদ আর এই কোষের তড়িৎচালক বলের মান কি হবে, সমান হবে, যেটা কিন্তু বাস্তবে অসম্ভব। মানে কোষের অভ্যন্তরীণ রোধ কখনো শূন্য করতে আমরা পারবো না। আমরা করতে পারি কোষের অভ্যন্তরীণ রোধ কমাতে পারি কোনো উপায়ে, কিন্তু শূন্য করতে কোনো মতে পারবো না। এবার কথা হলো কি হয় যে যখন তুমি দেখবে যে তুমি ধরো 9 ভোল্টের ব্যাটারি কিনছো, একটা কোন কোম্পানির ব্যাটারি আছে, ধরো অনেক কোম্পানি আছে, নিপকো আছে, তারপরে তোমার এভরিডে আছে। এবার দেখো যে দুটো ব্যাটারি আমি কিনছি, এবার একটা ব্যাটারি ধরো দাম হলো 10 টাকা, একটা ব্যাটারির দাম হলো 8 টাকা। ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হলো এখানে, এই যে অভ্যন্তরীণ রোধের। যে যত অভ্যন্তরীণ রোধের মান কমাতে পারবে সে তার ব্যাটারির দামটা তত বেশি নেবে। অভ্যন্তরীণ রোধ মানে নষ্ট ভোল্ট। তাহলে ওর যার যত অভ্যন্তরীণ রোধ বেশি, তার নষ্ট ভোল্ট কি বেশি, আমরা সেই ব্যাটারি থেকে আমরা ইউজ করতে কম পারবো, মানে ব্যাটারিটা বেশি গরম হবে। ওখানে কোনো নির্ধারক জিনিস ব্যবহার করা যাবে না। হ্যাঁ, নির্ধারক যে জল শোষণ করে জল শোষণ করতে আমাদের লাভ না। তাহলে এখানে যেটা অভ্যন্তরীণ রোধ কমানোর জন্য অনেক উপায় আছে, কিন্তু এই দুটো প্লেটকে আমরা কাছাকাছি রাখতে পারি, প্লেট দুটোর এরিয়া বেশি নিতে পারি, ঠিক না? এমন ধরনের পথ ইউজ করতে পারি যে পথ কম বাধা দেবে। অনেক রকম উপায় করতে হবে। তার জন্য কি করে, বিভিন্ন রকম সাইন্টিস্টকে রাখে গেছে, যারা সবসময় কি করে, কোথায় আমি কোন ম্যাটেরিয়াল ইউজ করলে কি পাবো, এবং আলটিমেটলি ব্যাটারি দামটা বেড়ে যাবে। ব্যাটারি দামটা, ওই জন্য আমাদের কস্টটা কি নেয় ওরা সামান্য বেশি নেয়। এখন যে তোমরা হেডফোন ইউজ করে ছোটো ছোটো হেডফোন ইউজ করো, ওই হেডফোনে একবার চার্জ করলে তোমরা 8 ঘন্টা 9 ঘন্টা ব্যাকআপ দিচ্ছে। কি কারণে দিচ্ছে? ওখানে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা কিন্তু ইলেকট্রিক ব্যাটারি নেই, লিথিয়াম ব্যাটারি আছে। লিথিয়াম ব্যাটারি এখন যেটা আবিষ্কার হয়েছে, লিথিয়াম ব্যাটারি ছোট সাইজ, কিন্তু অনেকটা বেশি চার্জ ধরে রাখতে পারে। এটা কিন্তু হয়ে যাবে 15 দিন চার্জ। তাহলে যেরকম কি হয় যে প্রথমে কিন্তু এগুলো এটা আবিষ্কার হয়, এখন নতুন আবিষ্কার হলে এগুলো সুবিধা হচ্ছে। লিকুইড থাকে না ব্যাটারি, এটা ভিতরে স্যার। টিভিতে তো লিকুইড স্যার ভিতরে তো লিকুইড, মানে এরকম যে নরমাল যেগুলো ব্যাটারি থাকে তো ওখানে সলিড কিছু দেওয়া থাকে। কোনগুলো ব্যাটারি বলো? ব্যাটারি কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে ধরুন প্রাইমারি সেল, একটা সেকেন্ডারি সেল। প্রাইমারি সেল হচ্ছে যেগুলো আমরা ঘড়িতে লাগাই, সেগুলো হয় কি যে একবার আমরা ব্যবহার করে নিলে সেকেন্ডবার আমরা তাকে ব্যবহার করতে পারি না, সেটা হচ্ছে প্রাইমারি সেল। কিন্তু স্যার ওই ব্যাটারিটা কিন্তু আবার অনেকে চার্জ করে নেয় না, ওটা ব্যাটারি চার্জ হয় না, না, এমনি যে সেল ক্যামেরা থাকে না স্যার, হ্যাঁ ওটা চার্জ হয়, ওটা তো চার্জ ওটা ক্যামেরা থেকে কলে দাও থাকে এটা 10 আর যেটা সেকেন্ডারি সেল হয়, যেটা তোমরা মোবাইলের ব্যাটারি বলতে পারি, তারপর ইনভার্টারের ব্যাটারি বলতে পারি, এগুলো চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জ করতে হবে, সেটা হচ্ছে সেকেন্ডারি সেল। আচ্ছা, তাহলে কি দেখলাম যে যদি কোষের অভ্যন্তরীণ রোধের মান শূন্য হয় তাহলে নষ্ট ভোল্টের মান কত হবে, শূন্য হবে। তাতে কি হবে, ব্যাটারি তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মান কি হবে, শূন্য হবে। এটা একটা গেল শর্ত। স্যার পেন্সিল ব্যাটারিকে মানে দুবার চার্জ করে ব্যবহার করতে পারি না, চার্জ হয় তো স্যার, দেখে কিন্তু স্যার না না, তুমি ভালো করে দেখো। এমনি যেগুলো এই পেন্সিল ব্যাটারির মধ্যে কি থাকে বলো? পেন্সিল ব্যাটারি চার্জ দেখবে ওর ভিতরে কাঠ কয়লা ঢোকানো থাকে, হ্যাঁ ভেঙে দেখবে কালো হয়ে যায়। হ্যাঁ দেখে স্যার, এবার কি হয়, তুমি ওটা চার্জ কিভাবে করতে পারবে? চার্জার বেরিয়েছে, কিন্তু চার্জার বেরিয়েছে স্যার, আমি দেখেছি চার্জ করতে। ও তুমি তাহলে ওটা পেন্সিল ব্যাটারি না, পেন্সিল ব্যাটারি দেখতে, কিন্তু ওটা রিচার্জেবল। কে বলে স্যার পেন্সিল ব্যাটারি চার্জ দিয়েছি? আমি তো দিয়েছি পেন্সিল ব্যাটারি কি তুই ভাবছিস? কোনো বস্তু পেন্সিল ব্যাটারিকে চার্জ দিয়ে দিবি? ঘড়ির ব্যাটারির কথা বলছি, ঘড়ির হ্যাঁ আপনি ঘড়ি ব্যাটারি ঘড়ির ব্যাটারি চার্জ হবে না। সে সামান্য একটা চার্জ ধরতে পারে হয়তো, কিন্তু সেটা কিনা চার্জ হবে না। আর এক কিলো ব্যাটারি পাওয়া যায়, দাঁড়াও আপনারা শোনো, আর এক কিলো ব্যাটারি পাওয়া যায়, যেগুলো তোমার ল্যাপটপের ক্ষেত্রে ল্যাপটপের ব্যাটারি এগুলো হয়। বা তোমরা যদি পাওয়ার ব্যাংক কখনো খুলে দেখো, পাওয়ার ব্যাংকের ভিতরে কিন্তু ওই পেন্সিল ব্যাটারির মধ্যে ব্যাটারি ঢোকানো থাকে, ওগুলো কিন্তু রিচার্জেবল ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি থাকে। আমরা ওগুলোর কথা বলছি না, এটা ওগুলো আবার ইসে কাট করে থাকে, মানে হ্যাঁ ওগুলো তো থাকে, ওগুলো কিন্তু রিচার্জেবল ব্যাটারি। যেমন ক্যামেরার কথা বলতো, ক্যামেরার কিছু ব্যাটারি থাকে পেন্সিল ব্যাটারির মতো দেখতে হয়, কিন্তু ওটার দাম বেশি আর সেটা রিচার্জ করা যায়, মানে ওটা চার্জেবল।
তুমি দেখতে স্যার ওরকম একদম সেম 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 দেখতে, একদমই সেম, একদম পেন্সিল ব্যাটারি মানে। কিন্তু যেগুলো আমরা দোকান থেকে 10 টাকাতে কিনে পাই সেগুলো কিন্তু রিচার্জেবল না। হ্যাঁ, যদি চার্জ করতে পারে একটু করে চার্জ ধরতে পারে, এইটুকুই, তাছাড়া বেশি কিন্তু না। তাহলে আজকে খাবারটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তাহলে আমার আচ্ছা, এবার এখানে দেখো আরেকটা জিনিস দেখো, যদি r এর মান 0 করি তাহলে কি দেখতে পাচ্ছি E সমান v। কিন্তু যদি r এর মান 0 করি, r এর মান যদি 0 করি তাহলে দেখো E সমান v হচ্ছে না। এখানে দেখো যদি আমি r এর মান 0 বসাই তাহলে কত হবে? E is equal to v এটা হবে, তাই তো? সেম। এবার r এর মান যদি 0 করি তাহলে কি হবে বলতো? r এর মান 0 কখন হবে? যদি এটাকে যুক্ত করা না থাকে, যুক্ত করা না থাকলে তড়িৎ প্রবাহ হবে এখান থেকে এদিকে? যুক্ত না থাকলে তড়িৎ প্রবাহ হবে না, হবে না? হবে না। হবে না। তড়িৎ প্রবাহ যদি না হতে হয় জিরো হবে। তার মানে এখানে যে রোধটা আছে সেই রোধটা কি করতে পারবো না, লাগাতে পারবে না। পারবো না। তাহলে যদি রোধটা খোলা থাকে তাহলে এই রোধটা কোন রোধ বলতো? অভ্যন্তরীণ রোধ না বহির্বর্তনীয় রোধ? তাহলে বহির্বর্তনীয় রোধ যদি খোলা থাকে তড়িৎ প্রবাহ হবে না। আর তড়িৎ প্রবাহ না হলে E সমান কত হবে? V হবে, তাই তো? তাহলে আমরা বিভব সমাপিত করে আরেকটা সমাপিত করে চালাই করে বহির্বর্তনী মানে কি লিখতে পারি? মুক্ত বর্তনীতে। মুক্ত বর্তনী মানে আরটা কি? খোলা। খোলা। তাহলে মুক্ত বর্তনীতে কোষের তড়িৎদ্বার দ্বয়ের মধ্যে যে বিভব প্রভেদ সেটাই হচ্ছে কোষের তড়িৎচলক। কি বললাম? মুক্ত বর্তনীতে কোষের তড়িৎদ্বার দ্বয়ের মধ্যে যে বিভব প্রভেদ সেটাকে বলা হয় কোষের তড়িৎচলক বল। এটা অনেকে ছোট সংজ্ঞা বলে ওই জন্য লিখে, কিন্তু আমি যেটা প্রথমে সংজ্ঞা বললাম সেই সংজ্ঞাটা লিখবে, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ সেটা থেকে অনেক কিছু আমাদের ধারণা হয়, কিন্তু এই সংজ্ঞা থেকে ধারণা হয়। তাহলে কি বললাম? যদি কোষের তড়িৎচলক বলের সংজ্ঞা লিখতে চাই তাহলে কি লিখতে হবে? আমরা দুটো সংজ্ঞা লিখতে পারি। একটা হলো প্রথমে যেটা লিখলাম যে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে কোষের বহির্বর্তনীতে একক ধনাত্মক আধানকে কোষের বহির্বর্তনী থেকে কোষের বহির্বর্তনীতে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বার নিয়ে যেতে এবং কোষের অভ্যন্তরে ধনাত্মক থেকে ঋণাত্মক নিয়ে যেতে মোট যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটা হচ্ছে কোষের তড়িৎচলক বল। আর এটা সংজ্ঞা কি লিখলাম যে মুক্ত বর্তনীতে কোষের যে বিভব প্রভেদ সেটাই হচ্ছে কোষের তড়িৎচলক বল। আর যদি বলে যে কোষের বিভব প্রভেদ কাকে বলে, তাহলে বিভব প্রভেদ কাকে বলবো যখন বর্তনীটাকে আমরা বদ্ধ করে দেবো তখন এই দুটোর মধ্যে যে বিভব প্রভেদ পাবো সেটা হচ্ছে কোষের বিভব প্রভেদ। তারপরে যদি বলে তাহলে বিভব প্রভেদের সমান কি করি? বদ্ধ বর্তনীতে কোষের তড়িৎদ্বার দ্বয়ের মধ্যে যে বিভব প্রভেদ সেটা হচ্ছে কোষের বিভব প্রভেদ। আর মুক্ত বর্তনীতে কোষের তড়িৎদ্বার দ্বয়ের মধ্যে যে বিভব প্রভেদ সেটাকে বলা হয় কোষের তড়িৎচলক বল। এদের মধ্যে পার্থক্য খুব জিজ্ঞাসা করে, কোষের তড়িৎচলক বল আর কোষের বিভব প্রভেদের মধ্যে পার্থক্য। পার্থক্য কি হবে? রোধ থাকলে বিভব পার্থক্য হবে। হ্যাঁ, রোধ থাকলে মুক্ত বর্তনী রোধ এখানে রোধ যদি লাগানো থাকে তাহলে কি বলছো? বিভব পার্থক্য। বিভব পার্থক্য হবে মানে দেখো এখানে যদি রোধ লাগানো থাকে তাহলে এখানে একটা তড়িৎ প্রবাহ মাত্রা যাবে, তাই না? তড়িৎ প্রবাহ মাত্রা গেলে এই আয়নের ভ্যালু শূন্য হবে? না শূন্য হবে না। আর শূন্য না হলে E সমান V হবে না। তখন যখন এই রোধটা লাগানো থাকবে তখন যে এই দুটোর মধ্যে যে দুটি প্রান্ত এবং এই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য পাবো, মানে যখন এটা যদি আমি কোষ বলি, কোষের এই দুটো প্রান্তের মধ্যে যখন একটা রোধ লাগানো আছে তখন এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে যে বিভবের পার্থক্য সেটা কি বলছে? বিভব প্রভেদ। এটা যদি খোলা থাকে তখন যে বিভব পার্থক্য সেটাকে বলছে কোষের তড়িৎচলক বল। ঠিক আছে? তার সংজ্ঞা আমরা এটা লিখতে পারি, যেটা আমি সংজ্ঞা বললাম এটা লিখতে পারি, বা প্রথমে যে সংজ্ঞাটা বললাম সেটাও লিখতে পারি। ওর সংজ্ঞাটা প্রথমে সংজ্ঞাটা লেখা বেটার হবে। এবার লেখা থেকে কি করতে হবে? এটা হচ্ছে কোষের তড়িৎচলক বল কাকে বলে, কোষের বিভব প্রভেদ কাকে বলে, নষ্ট বল কি, আর কার ভ্যালু বেশি? কোষের তড়িৎচলক বল বেশি না কোষের বিভব প্রভেদ বেশি? তড়িৎচলক বল বেশি। কখন? যদি ব্যাটারিটা ডিসচার্জিং মোডে থাকে। ডিসচার্জিং মোড মানে ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ যদি আমরা নিই, মানে একটা মোবাইল ব্যাটারি চার্জ করলাম, চার্জ করার পরে মোবাইলটা চালাচ্ছি, তখন ব্যাটারিটা কি করছে? চার্জ হচ্ছে না ডিসচার্জ হচ্ছে? ডিসচার্জ হচ্ছে। ব্যাটারির মধ্যে যে এনার্জি আছে সেটা ক্ষয় করে আমরা কি করছি? অন্য কিছু চালাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে যখন সেই সিচুয়েশন যখন হবে তখন কোষে তড়িৎচালক বল বিভব প্রভেদ কি হবে? বেশি হবে।
কিন্তু যদি চার্জিং মোডে হয় মানে ধরো মোডে যখন আমি চার্জ করছি, সবসময় এই তো বড় হবে। হ্যাঁ চার্জ করলেও গরম হয়, তখন সেক্ষেত্রে যখন চার্জ করব তখনও কি হবে, যখন চার্জ করি আমরা তখন কি হয় যে এক তো ইএমএফ আছে, মানে তখন ব্যাপারটা এরকম হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাটারিটা, যেহেতু অভ্যন্তরীণ রোধ, আমি চার্জ করার জন্য এখানে একটা তার লাগালাম আর এখানে একটা তার লাগালাম, যেটা আমরা মোবাইলের পিন যেটা ঢোকায় সেখান থেকে দুটো টার্মিনাল থাকে, একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। এবার একে দেখো, এ ধরো এটা 4.5 আর এখানে কিছুটা কি হবে, বিভব প্রভেদ কি হবে, নষ্ট হবে। তাহলে এখানে একটা বিভব প্রভেদ নষ্ট হচ্ছে, ধরো 0.5 ভোল্ট নষ্ট হচ্ছে, তাহলে 0.5 আর 4.5 অ্যাড করলে কত হচ্ছে 5 ভোল্ট। মানে যখন চার্জ করব তখন এই দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ কত নিতে হবে, 5 ভোল্ট নিতে হবে। তার মানে এখন দেখো ভি এর ভ্যালু ইএমএফ থেকে কি বেশি। তোমাদের একবার এইচএস এর পরীক্ষাতে জিজ্ঞাসা করেছিল যে সর্বদাই কি ইএমএফ এর ভ্যালু বিভব প্রভেদ থেকে বেশি হয়, তাহলে আমাদের উত্তর লিখতে হবে সবসময় তো হয় না। ব্যাটারি যখন আমরা ব্যাটারিকে যখন তড়িৎ আহিতকরণ করি, চার্জিং মানে আহিতকরণ, যখন কোনো একটা ব্যাটারিকে তড়িৎ আহিতকরণ করা হয় তখন বিভব প্রভেদের ভ্যালু ইএমএফ থেকে বেশি হয়। কিন্তু যখন ব্যাটারি থেকে তড়িৎ ক্ষরণ করা হয়, ক্ষরণ মানে কি ডিসচার্জ করা, যখন তড়িৎ ক্ষরণ করা হয় তখন ইএমএফ এর ভ্যালু বিভব প্রভেদ থেকে বেশি হয়। দুটো কেস কি বললাম, এটা হচ্ছে তড়িৎ ক্ষরণের সময়, আর এটা হচ্ছে তড়িৎ আহিতকরণের সময়। তড়িৎ আহিতকরণের সময় কি দেখলাম, আবার মোবাইল টিপছে। তড়িৎ আহিতকরণের সময় কি বললাম, তড়িৎ আহিতকরণের সময় দেখলাম যে ব্যাটারির বিভব প্রভেদ কোষের তড়িৎ চালন বল থেকে বেশি হবে, আর তড়িৎ ক্ষরণের সময় কি দেখলাম যে ব্যাটারির তড়িৎ চালক বল বিভব প্রভেদ থেকে বেশি হবে। তাহলে এবার দেখো, তাহলে ব্যাটারির তড়িৎ কোষের বিভব প্রভেদ আর ইএমএফ এর মধ্যে পার্থক্য যদি জিজ্ঞাসা করে, তড়িৎ চালক বল আর কি বললাম বিভব প্রভেদের মধ্যে পার্থক্য, কারণ কোনটা বলো, ইএমএফ কারণ না বিভব প্রভেদ কারণ? ইএমএফ কারণ, মানে ইএমএফ আছে বলে তড়িৎ প্রবাহ হচ্ছে, আর তড়িৎ প্রবাহ হচ্ছে বলে বিভব প্রভেদ তৈরি হচ্ছে। তাহলে কি লিখতে পারি, ইএমএফ হলো কারণ আর বিভব প্রভেদ হলো তার ফল। তড়িৎ আহিতকরণের সময় কোষের ইএমএফ এর ভ্যালু বিভব প্রভেদ থেকে বেশি হয়, কিন্তু তড়িৎ ক্ষরণের সময় বিভব প্রভেদের ভ্যালু ইএমএফ থেকে কম হয়। বিভব প্রভেদের ভ্যালু ইএমএফ থেকে বেশি হয়। তুমি দুটো গেল আটা কি লিখবো, সংজ্ঞা লিখতে পারি। সংজ্ঞা যেটা আমি প্রথমে বললাম সে সংজ্ঞা লিখতে পারি, পরের সংজ্ঞা লিখতে পারি। তাহলে কি লিখতে পারি, মুক্ত বর্তনীতে কোষের তড়িৎদ্বয়ের মধ্যে যে বিভব প্রভেদ তাকে বলা হয় কোষের তড়িৎচালক বল। বদ্ধ বর্তনীতে কোষের তড়িৎদ্বয়ের মধ্যে যে বিভব প্রভেদ তাকে বলা হয় কোষের বিভব প্রভেদ। আচ্ছা, এখান থেকে তাহলে আমাদের তিনটা পার্থক্য আমাদের লেখা হলো। এখান থেকে একটা জিনিস জিজ্ঞাসা করে খুব বেশি, সেটা হলো এটা, কোষের তড়িৎচালক বলের একক কি। এখানে কিন্তু বল লেখা আছে, যেটা ভুল করে অনেকে এটা একক নিউটন লিখে দেয়, কিন্তু কোষের তড়িৎচালক বল অ্যাকচুয়ালি কি বিভব প্রভেদ বিন্দু, কারণ তার একক কি হবে, তাহলে ভোল্ট। বিভব প্রভেদ একক কি হয়, ভোল্ট। তাহলে কোষের তড়িৎচালক বলের একক কি হবে, নিউটন, কিন্তু না কি হবে, ভোল্ট। তাহলে কোষের তড়িৎ চালক বলের একক কি, ভোল্ট। কোষের তড়িৎ চালক বলের একক হচ্ছে, তাহলে কি বললাম, কোষের তড়িৎ চালক বল কাকে বলে, বিভব প্রভেদ কাকে বলে, অভ্যন্তরীণ রোধ কি, নষ্ট ভোল্ট কি, তড়িৎ চালক বল আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্য, একক কি, মাত্রা তো তোমরা বের করতে জানো, বিভব প্রভেদের মাত্রা তোমরা শিখেছি বের করতে, ওখান থেকে মাত্রা আমরা বের করতে পারবো। এটা হয়ে গেল একটা ভিডিওটা অফ করো, এটা একটা করতে হবে না, আটা করবো এটা দেখো প্রমাণটা দেখো, কোনো কোষের তড়িৎচালক বল হচ্ছে কত, 5 ভোল্ট। এটিকে 10 ওহম রোধের সাথে যুক্ত করলে বিভব পার্থক্য কত হয়, 4.5। মানে আমার ভি সমান কত বলেছে, 4.5, আর ই এর ভ্যালু কত বলেছে, 5 ভোল্ট।
এবার বলেছে কি কোষের অভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্টেজ ভ্যালু বের করতে বলেছে। এবার আমরা একটু কি জানি E V প্লাস I যেখানে এটা হচ্ছে কি নষ্ট ভোল্ট, তাহলে A এর ভ্যালু কত বলা আছে আমার 5 ইকুয়ালস টু 4.5 প্লাস নষ্ট ভোল্ট হলো। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা নষ্ট ভোল্টের ভ্যালু কত পাচ্ছি 1.5 নষ্ট ভোল্টের ভ্যালু পাচ্ছি 0.5 ভোল্ট হয়ে গেল। এবার আমাকে চেয়েছি কি দেখো কোষের অভ্যন্তরীণ রোধের মান কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। এবং সেটা বের করার জন্য দেখো এখানে আর এর ভ্যালু বলবো, কারণটা হলো দেখো আমি যতক্ষণ না আই পাচ্ছি ততক্ষণ তো আর বের করবো না। আই এর ভ্যালু কত পেয়েছি 0.5 পেয়েছি, আই এর ভ্যালু না জানলে আর এর ভ্যালু কিভাবে বের করবো? তার জন্য দেখো মানে ওটা বলে তার আমরা কি জানি V ইকুয়াল টু কত I ইনটু ক্যাপিটাল R, যেখানে ভিটা কি বিভব প্রভেদ, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা আর আরটা হচ্ছে রোধ। তাহলে ভি এর ভ্যালু কত 4.5 ইকুয়ালস টু আই এর ভ্যালু আমি জানি না, আর এর ভ্যালু কত বলেছে 10। তাহলে এখান থেকে আই এর ভ্যালু কত পাচ্ছি আমরা 4.5 বাই 10 মানে পাচ্ছি আমরা 0.45 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার মান কত বললাম 0.45 অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আমাদের বের হলো। এবার আমরা কি জানি আর ভি আই আর নষ্ট ভোল্ট মানে এটা নষ্ট ভোল্ট সমান কত জানি আমরা I ইনটু আর সেভেন পার ভ্যালু কত পেয়েছি আমরা 0.5। আর যে এই আইটা পেলাম সেই আইটাকে আমরা যদি পুট করে দিই সেই তার ভ্যালু কত 0.45 আর ইজ ইকুয়াল টু 0.5। তাহলে আর এর ভ্যালু কত পেয়েছি আমরা 0.5 বাই 0.45। তাহলে যদি আমি এখান থেকে এই ওঠা তাহলে কত চলে আসবে নিচে এটা উঠে গেল তাহলে কত হবে 50 বাই 45। তাহলে সেটা যদি করি 5 দিয়ে করলে হচ্ছে আমার 10, এটা হচ্ছে 10 বাই 9 ওহম হচ্ছে আরেক বুঝতে পারলে। তাহলে কোষে যদি অভ্যন্তরীণ রোধ বের করতে পারো তাহলে এরকম টাইপের অঙ্ক দেবে সেখান থেকে আমরা করে নিতে পারবো হলো। বাস এই চ্যাপ্টার শেষ, এরপরে চ্যাপ্টার আমরা